ফরিদপুর জেলে ফিরে এলাম। দেখি চন্দ্রবাবু হাসপাতালে ভর্তি হয়েছেন। অবস্থা খুবই খারাপ। তার হার্নিয়ার ব্যারাম ছিল, পেটে চাপ দিয়েছিল, হঠাৎ নাড়ি উল্টে গেছে, ফলে গলা দিয়ে মল পড়তে শুরু করেছে। যে কোনো সময় মারা যেতে পারেন। সিভিল সার্জন সাহেব খুব ভালো ডাক্তার। তিনি অপারেশন করতে চাইলেন, কারণ মারা যখন যাবেনই তখন শেষ চেষ্টা করে দেখতে চান। আত্মীয় স্বজন কেউ নাই যে তার পক্ষ থেকে অনুমতিপত্র লিখে দিবে। চন্দ্র ঘোষ নিজেই লিখে দিতে রাজি হলেন। বললেন, কেউ যখন নাই তখন আর কি করা যাবে। সিভিল সার্জন সাহেব বাইরের হাসপাতালে নিতে হুকুম দিলেন। চন্দ্র ঘোষ তাকে বললেন, আমাকে বাইরের হাসপাতালে নিয়ে যাচ্ছেন? আমার তো কেউ নাই। আমি শেখ মুজিবুর রহমানকে একবার দেখতে চাই। সে আমার ভাইয়ের মতো। জীবনে তো আর দেখা হবে না। সিভিল সার্জন ও জেলের সুপারিনটেন্ডেন্ট তাদের নির্দেশে আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো। চন্দ্র ঘোষ স্ট্রেচারে শুয়ে আছেন। দেখে মনে হলো আর বাঁচবেন না। আমাকে দেখে কেঁদে ফেললেন এবং বললেন, ভাই, এরা আমাকে সাম্প্রদায়িক বলে বদনাম দিল। শুধু এই আমার দুঃখ মরার সময়। কোনোদিন হিন্দু মুসলমানকে দুই চোখে দেখি নাই। সকলকে আমায় ক্ষমা করে দিতে বলো। আর তোমার কাছে আমার অনুরোধ রইল, মানুষকে মানুষ হিসেবে দেখো। মানুষে মানুষে কোনো পার্থক্য ভগবানও করেন নাই। আমার তো কেউ নাই। আপন ভেবে তোমাকেই শেষ দেখা দেখে নিলাম। ভগবান তোমার মঙ্গল করুক। এমনভাবে কথাগুলো বললেন যে সুপারিনটেন্ডেন্ট, জেলার সাহেব, ডেপুটি জেলার, ডাক্তার ও গোয়েন্দা কর্মচারী সকলের চোখেই পানি এসে গিয়েছিল। আর আমার চোখেও পানি এসে গিয়েছিল। বললাম, চিন্তা করবেন না, আমি মানুষকে মানুষ হিসেবেই দেখি। রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু ও খ্রিস্টান বলে কিছু নাই। সকলেই মানুষ। আর কথা বলার শক্তি আমার ছিল না। শেষবারের মতো বললাম, আল্লাহ করলে আপনি ভালো হয়ে যেতে পারেন। তাকে নিয়ে গেল। সিভিল সার্জন সাহেব বললেন, আশা খুব কম, তবে শেষ চেষ্টা করছি অপারেশন করে। আমরা সকলেই খুব চিন্তায় রইলাম, কি হয়। 2 ঘন্টা পরে জেল কর্তৃপক্ষ খবর দিল, অপারেশন করা হয়ে গেছে, অবস্থা ভালোই মনে হয়। সন্ধ্যায় আবার খবর পেলাম বাঁচার সম্ভাবনা আছে, তবে এখনো বলা যায় না। রাতটা অনেক উদ্বেগে কাটালাম। সকালবেলা খবর পেলাম তার অবস্থা উন্নতির দিকে। গলা দিয়ে মল আসছে না। আশা করা যায় এবারকার মতো বেঁচে যাবেন। পরের দিন সরকার থেকে খবর এসেছে তাকে মুক্তি দিতে। মুক্তি তিনি পেলেন, তবে কিছুদিন হাসপাতালে থাকতে হবে যদি বেঁচে যান। বোধহয় 15 দিন হাসপাতালে ছিলেন। আর ভয় নাই, শুধু ঘা এখনো সম্পূর্ণরূপে ভালো হয় নাই। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার সাথে সাথে জেলা ম্যাজিস্ট্রেট অন্তরীণ আদেশ দিলেন, তার গ্রাম রামদিয়ায় তাকে থাকতে হবে। চন্দ্র ঘোষ জেলা ম্যাজিস্ট্রেট সাহেবের সাথে দেখা করতে গেলে তিনি বললেন, যদি পাকিস্তানে থাকতে হয় তবে গ্রামে অন্তরীণ থাকতে হবে। আর যদি চিকিৎসা করতে কলকাতা যেতে চান আমাদের আপত্তি নাই। যখন আসবেন পুলিশকে খবর দিতে হবে। চন্দ্রবাবু রাজি হলেন এবং জেল গেটে আসলেন তার সামান্য জিনিস নিতে। আমাকে যাবার পূর্বে খবর দিয়েছিলেন। তার চলে যাওয়াতে সত্যই আমি দুঃখ পেয়েছিলাম। কয়েকদিন পরে ফণীবাবুও যেন কোথায় চলে গেলেন। এখন এই কামরায় আমি একলা পড়লাম। দিনের বেলায় যদিও দেখা হতো অন্যান্য রাজনৈতিক বন্দীদের সাথে, রাতে আমাকে একলাই থাকতে হতো। তবে প্রত্যেক রবিবার আমরা এক জায়গায় বসতাম এবং হালকা গল্পগুজব করতাম। যে যা জানে, আমাদের মধ্যে রাজনীতির বেশি আলাপ হতো না। কোনো সময় আলোচনা শুরু হলেই তর্ক বিতর্ক শুরু হতো। 4 জন ছিলেন এক মতাবলম্বী, আমি একা এবং নেপালবাবু নাহা অন্য মতের। আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আলাদা। ডাক্তার মারুফ হোসেন আমাদের খাবার ইনচার্জ ছিলেন। আমরা তাকে ম্যানেজার বলতাম। আমাদের কষ্ট হতো, কারণ যা আমাদের দেওয়া হতো তাতে চলা কষ্টকর ছিল। ফরিদপুর জেলে যথেষ্ট শাকসবজি হতো, তার থেকে কিছু আমাদের মাঝে মাঝে দেওয়া হতো। যা হোক, আরও একবার গোপালগঞ্জ যাই। আমার স্বাস্থ্য খুব খারাপ হয়ে পড়েছিল। হাড় দুর্বল হয়ে গেছে, চক্ষু যন্ত্রণা বেড়ে গেছে, লেখাপড়া করতে পারছি না। আমার বাম পায়ে একটা রিউম্যাটিকের ব্যথা হয়েছিল। সিভিল সার্জন ও ডাক্তার সাহেব আমাকে খুব ভালোভাবে চিকিৎসা করছিলেন, কিন্তু কোনো উন্নতি হচ্ছে না দেখে আমাকে বললেন, আপনাকে ঢাকা জেলে পাঠিয়ে দিতে চাই, কারণ চোখের ও হার্টের চিকিৎসা এখানে হওয়া সম্ভব নয়। মেডিকেল কলেজে আপনার ভর্তি হয়ে চিকিৎসা করা দরকার। আমি বললাম, যা ভালো হয় তাই আপনারা করবেন, আমি কি বলতে পারি। লেখালেখি করতে কয়েকদিন সময় লাগলো। তারপর আরও কিছুদিন পরে সরকার থেকে হুকুম এলো আমাকে ঢাকা জেলে পাঠাতে। ফরিদপুর থেকে
ট্রেনে গোয়ালন্দ, গোয়ালন্দ থেকে জাহাজে নারায়ণগঞ্জ আসলাম এবং নারায়ণগঞ্জ থেকে ট্যাক্সিতে করে ঢাকা জেল, জেল গেট থেকে জেল হাসপাতাল। গোয়ালন্দের জাহাজ তখনও ভালো এবং আরামদায়ক ছিল। সরকার আমাকে ইন্টার ক্লাসে নিয়ে যাওয়ার পাস দিয়েছিলেন। আমি বললাম আমি প্রথম ক্লাসে যাব, কারণ জাহাজে অত্যন্ত ভিড়, আমার ঘুমাতে হবে। আমার টাকা আছে আপনাদের কাছে, সেই টাকা দিয়ে প্রথম শ্রেণীর টিকিট কিনে নেন। কি করবে? আমার সাথে গোলমাল করে বোধহয় বেশি সুবিধা হবে না। তারা রাজি হলেন। এছাড়াও গরিব সরকারি কর্মচারীরা কখনো চায় নাই আমার কোনো অসুবিধা হোক। আমি যখন ঢাকা জেলে আসলাম তখন 1951 সালের শেষের দিক হবে। প্রায় 1 মাস জেল হাসপাতালে রইলাম। আমার মালপত্র সেই পুরানা জায়গায় নিয়ে রাখা হয়েছিল। মাওলানা ভাসানী সাহেব পূর্বেই মুক্তি পেয়ে গেছেন। কয়েকদিন পরে খবর পেলাম বরিশালের মহিউদ্দিন সাহেবকে ঢাকা জেলে নিয়ে আসা হয়েছে নিরাপত্তা আইনে বন্দি করে। সে কিছুদিন পূর্ব পর্যন্ত জেলা মুসলিম লীগের সম্পাদক ছিল। সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িত থাকার জন্য তাকে নাকি সরকার গ্রেপ্তার করেছে। 1951 সালে বরিশালে এক ভয়াবহ দাঙ্গা হয়েছিল। মহিউদ্দিন পাকিস্তান আন্দোলনের ভালো কর্মী ছিল। ছাত্র আন্দোলনে সে আমার বিরুদ্ধ দলে ছিল। আমরা মুসলিম লীগ ত্যাগ করলেও সে ত্যাগ করে নাই। বরিশালে তারই এক সহকর্মী, আমার বিশিষ্ট বন্ধু কাজী বাহাউদ্দিন, জেলা ছাত্রলীগের নেতা ছিলেন এবং মহিউদ্দিন সাহেবের বিরুদ্ধ দলে ছিলেন। আমিও আমার সহকর্মীরা মহিউদ্দিনকে ভালো চোখে দেখতাম না, কারণ তখন পর্যন্ত সে সরকারের অন্ধ সমর্থক ছিল। মহিউদ্দিনের সাথে আলাপ করে দেখলাম তার অনেক পরিবর্তন হয়েছে। বের হতে পারলে সে আর মুসলিম লীগ করবে না, সেটা আমি বুঝতে পারলাম। সাম্প্রদায়িক রাজনীতি যে পাকিস্তানের জন্য ক্ষতিকর, একথাও সে স্বীকার করল। ঢাকা জেল হাসপাতালে আমার চিকিৎসা হবে না, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে হবে। আমি জানিয়ে দিলাম আমাকে কেবিন দিতে হবে, না হলে আমি যাব না। সরকার কেবিন দিতে রাজি হলেন। আমাকে মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার বন্দোবস্ত চলছে। আমার ও মহিউদ্দিনের মধ্যে অনেক ভুল বোঝাবুঝি ছিল পূর্বে, এখন দুইজনই বন্দী। আমাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। মহিউদ্দিন আমাকে বলল, তোমার জন্য তো তোমার দল ও ছাত্রলীগ মুক্তি আন্দোলন করবে, আমার জন্য কেউ করবে না। আমি তো মুসলিম লীগে ছিলাম, আর মুসলিম লীগ সরকারই আমাকে গ্রেপ্তার করেছে। তুমি তো বোঝো আমি রাজনৈতিক কর্মী, আমার পক্ষে নিজ হাতে দাঙ্গা করা সম্ভব নয়। আমার নামে মিথ্যা কথা রটাচ্ছে, কারণ লীগের মধ্যে 2টা দল হয়ে গেছে। আমি নুরুল আমিন সাহেবের দলের বিরুদ্ধে, তাই তিনি আমাকে নিরাপত্তা আইনে গ্রেপ্তার করেছেন। আরও বলল, তোমার জন্য শহীদ সাহেব ও ভাসানী সাহেবও আন্দোলন করবেন। আমি বললাম, যা হবার হয়ে গেছে, তারা আমার মুক্তি চাইলে তোমার মুক্তিও চাইবেন, সে বন্দোবস্তও আমি করব, তুমি দেখে নিও। কয়েকদিন পরেই আমাকে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলো। চক্ষু 2টা বেশি যন্ত্রণা দিতেছিল, তাই প্রথমে চোখের চিকিৎসা শুরু করলেন ক্যাপ্টেন লস্কর, চোখের বিখ্যাত ডাক্তার। কিছুদিনের মধ্যে কিছুটা উপকার হলো, আরও কিছুদিন লাগবে। ডাক্তার শামসুদ্দিন সাহেব হার্টের চিকিৎসা শুরু করলেন। বিকালে অনেক লোক আসতো আমাকে দেখতে, কারণ বিকাল 4টা থেকে 6টা পর্যন্ত যে কেউ হাসপাতালে আসতে পারত। তখন সামান্য কয়েকটা কেবিন ছিল। আমার কেবিনটা ছিল দোতলায়, ঠিক সিঁড়ির কাছে। মেডিকেল কলেজের ছাত্ররা দলে দলে আসতো, কেউ কিছু বলতে পারত না। পুলিশরা কেবিনের বাইরে ডিউটি করত। সন্ধ্যার পরে যখন ভিড় কম হতো, আমি বাইরে বারান্দায় ঘুরতাম। আমি খুব দুর্বল হয়ে পড়েছিলাম। ভাসানী সাহেব জেল থেকে বের হয়ে বসে নাই। হক সাহেব কিছুদিন চুপ করেছিলেন। শহীদ সাহেবও পূর্ব বাংলায় এসেছেন। ভাসানী সাহেবকে নিয়ে তিনি ময়মনসিংহ, কুমিল্লা আরও অনেক জায়গায় সভা করলেন। প্রত্যেক সভায় মুসলিম লীগ গোলমাল করতে চেষ্টা করেছে। ঢাকার সভায় 144 ধারা জারি করেছিল। তবুও শহীদ সাহেব আরমানিটোলায় গিয়েছিলেন, কারণ অনেক লোক জমেছিল। শহীদ সাহেব সকলকে অনুরোধ করেছিলেন চলে যেতে, কারণ তিনি 144 ধারা ভঙ্গ করতে চান না। শহীদ সাহেব ও ভাসানী সাহেব আমার মুক্তির জন্য জোর দাবি তুলেছিলেন। আমি যে অসুস্থ, হাসপাতালে আছি, সে কথাও বলতে ভোলেন নাই। শহীদ সাহেব ও আতাউর রহমান সাহেব বিশেষ অনুমতি নিয়ে আমাকে দেখতে আসেন হাসপাতালে। অনেক কথা হলো। শহীদ সাহেব আমাকে খুব আদর করলেন। ডাক্তার সাহেবদের ডেকে বললেন আমার দিকে বিশেষভাবে নজর দিতে। আমি মহিউদ্দিনের কথা তুললাম। শহীদ সাহেব আমার দিকে আশ্চর্য হয়ে চেয়ে রইলেন এবং বললেন, তুমি বোধহয় জানো না, এই মহিউদ্দিনই আমার বিরুদ্ধে লিয়াকত আলী খানের কাছে এক মিথ্যা চিঠি পাঠিয়েছিল যখন বরিশাল যায়।
শান্তি মিশনের জন্য সভা করতে 1948 সালে। আবার সে সাম্প্রদায়িক দাঙ্গাও করেছে 1951 সালে। আমি বললাম, স্যার, মানুষের পরিবর্তন হতে পারে। কর্মী তো ভালো ছিল, আপনি তো জানেন। এখন জেলে আছে, আমার সাথেই আছে। আমি আপনাকে বলছি, আপনি বিশ্বাস করুন, ওর অনেক পরিবর্তন হয়েছে। ভালো পথে আনতে পারলে দেশের অনেক কাজ হবে। আমরা উদার হলে তো কোনো ক্ষতি নাই। আমার জন্য যখন মুক্তির দাবি করবেন, ওর নামটাও একটু নিবেন, সকলকে বলে দিবেন। শহীদ সাহেব ছিলেন সাগরের মতো উদার। যে কোনো লোক তার কাছে একবার যে হাজির হয়েছে, সে যত বড় অন্যায়ই করুক না কেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। শওকত সাহেব এবং ছাত্রলীগ কর্মীরা একটা আবেদনপত্র ছাপিয়েছে, ঢাকার বহু গণ্যমান্য ব্যক্তিদের দিয়ে দরখাস্ত করে আমার মুক্তির দাবি করে। আমি শওকত মিয়াকে বললাম, মেহেরবানি করে মহিউদ্দিনের নামটাও আমার নামের সাথে দিবে। ছাত্রলীগ তো ক্ষেপে অস্থির। ছাত্রলীগ নেতারা পালিয়ে অনেক রাতে আমার সাথে মেডিকেল কলেজে দেখা করতে আসতো। অনেকে আবার মেডিকেল কলেজের ছাত্র সেজে আমার সাথে দেখা করতে আসতো। আমি অনেককে বুঝিয়ে রাজি করলাম, কিন্তু বরিশালের ছাত্রলীগ নেতারা আমাকে ভুল বুঝলো। যদিও আমি মুক্তি পাওয়ার পরে ভুল বোঝাবুঝি দূর করতে পেরেছিলাম। 1951 সালের অক্টোবর মাসে মওলানা ভাসানী ও আমি যখন জেলে, সেই সময় জনাব লিয়াকত আলী খানকে রাওয়ালপিন্ডিতে এক জনসভায় গুলি করে হত্যা করা হয়েছিল। খাজা নাজিমুদ্দিন সাহেব গভর্নর জেনারেলের পদ ছেড়ে দিয়ে প্রধানমন্ত্রী হলেন এবং গোলাম মোহাম্মদ অর্থমন্ত্রী ছিলেন। তাকে গভর্নর জেনারেল করলেন। লিয়াকত আলী খান যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন, সেই ষড়যন্ত্রেই তাকে মরতে হলো। কে বা কারা লিয়াকত আলী খানকে হত্যা করার পেছনে ছিল, আজ পর্যন্ত তা উদ্ঘাটন হয় নাই, আর হবেও না। এই ষড়যন্ত্রকারীরা যে খুব শক্তিশালী ছিল তা বোঝা যায়, কারণ তারা কোনো চিহ্ন পর্যন্ত রাখে নাই। প্রকাশ্য দিবালোকে জনসমাবেশে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গুলি করে হত্যা করা হয়েছিল। কি করে হত্যাকারী অত নিকটে স্থান পেল? কি করে পিস্তল তুলে গুলি করল? কেউই দেখতে পেল না কেন? গুলির সাথে সাথে আততায়ীকে গুলি করে হত্যা করার কারণ কি? অনেক প্রশ্নই আমাদের মনে জেগেছিল। যদিও তারই হুকুমে এবং নুরুল আমিন সাহেবের মেহেরবানিতে আমরা জেলে আছি, তবুও তার মৃত্যুতে দুঃখ পেয়েছিলাম, কারণ ষড়যন্ত্রের রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। পাকিস্তানের যে ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়ে গেছে, তাতেই আমাদের ভয় হলো। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে গুলি করে হত্যা করা যে কত বড় জঘন্য কাজ, তা ভাষায় প্রকাশ করা কষ্টকর। আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি, তারা এই সমস্ত জঘন্য কাজকে ঘৃণা করি। খাজা নাজিমুদ্দিন সাহেব তার মন্ত্রিত্বে একজন সরকারি আমলাকে গ্রহণ করলেন। তার নাম চৌধুরী মোহাম্মদ আলী। তিনি পাকিস্তান সরকারের সেক্রেটারি জেনারেল ছিলেন। তাকে অর্থমন্ত্রী করা হলো। এরপর আমলাতন্ত্রের প্রকাশ্য খেলা শুরু হলো পাকিস্তানের রাজনীতিতে। একজন সরকারি কর্মচারী হলেন গভর্নর জেনারেল, আরেকজন হলেন অর্থমন্ত্রী। খাজা সাহেব ছিলেন দুর্বল প্রকৃতির লোক। তিনি অনেক গুণের অধিকারী ছিলেন, তবে কর্মক্ষমতা এবং উদ্যোগের অভাব ছিল। ফলে আমলাতন্ত্র মাথা তুলে দাঁড়ালো। বিশেষ করে যখন তাদেরই একজনকে অর্থমন্ত্রী করা হলো, অনেকের মনে গোপনে গোপনে উচ্চাসার সঞ্চার হলো। আমলাতন্ত্রের জোটের কাছে রাজনীতিবিদরা পরাজিত হতে শুরু করলো। রাজনীতিবিদদের মধ্যে তখন এমন কোনো ব্যক্তিত্ব সম্পন্ন নেতা মুসলিম লীগে ছিল না যারা এই ষড়যন্ত্রকারী আমলাতন্ত্রকে দাবিয়ে রাখতে পারে। নাজিমুদ্দিন সাহেব গণতন্ত্রের মূলে কুঠারাঘাত করলেন, কারণ জাতীয় পরিষদের সদস্য নন। একজন সরকারি কর্মচারী তাকে চাকরি থেকে পদত্যাগ করিয়ে মন্ত্রিত্ব দেওয়ার কি অর্থ হতে পারে? আমাদের মনে হলো একটা বিশেষ প্রদেশের চাপে পড়েই তাকে এ কাজ করতে হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী হলেও দুইটা গ্রুপ তার ক্যাবিনেটে কাজ করছিল, একটা গ্রুপ পাঞ্জাবিদের আর একটা গ্রুপ বাঙালিদের। পাকিস্তানের অন্যান্য প্রদেশের নেতারা বাঙালি গ্রুপকে তলে তলে সাহায্য করছিল। খাজা সাহেব বিরাট ভুল করে বসলেন। প্রধানমন্ত্রী হয়ে কিছুদিন পরে তিনি পূর্ব বাংলায় আসেন। প্রথমবারে তিনি কিছুই বলেন নাই। কিছুদিন পরে, বোধহয় 1951 সালের শেষের দিকে অথবা 1952 সালের জানুয়ারি মাসে, পল্টন ময়দানে এক জনসভায় তিনি বক্তৃতা করলেন। সেখানে ঘোষণা করলেন উর্দুই পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে। তিনি 1948 সালে পূর্ব বাংলার প্রধানমন্ত্রী থাকাকালে যে ওয়াদা করেছিলেন, সে ওয়াদার খেলাপ করলেন।
1948 সালের রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে চুক্তি করেছিলেন এবং নিজেই পূর্ব বাংলা আইনসভায় প্রস্তাব পেশ করেছিলেন যে পূর্ব বাংলার অফিসিয়াল ভাষা বাংলা হবে। তাছাড়া যাতে বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করা হয় তার জন্য কেন্দ্রীয় আইনসভায় কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করা হবে। এ প্রস্তাব পূর্ব বাংলার আইনসভায় সর্বসম্মতিক্রমে পাশ হয়। যে ঢাকায় বসে তিনি ওয়াদা করেছিলেন সেই ঢাকায় বসেই উল্টা বললেন। দেশের মধ্যে ভীষণ ক্ষোভের সৃষ্টি হলো। তখন একমাত্র রাজনৈতিক দল পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, ছাত্র প্রতিষ্ঠান ছাত্রলীগ এবং যুবাদের প্রতিষ্ঠান যুবলীগ সকলেই এর তীব্র প্রতিবাদ করে। আমি হাসপাতালে আছি। সন্ধ্যায় মোহাম্মদ তোয়াহা ও অলি আহাদ দেখা করতে আসে। আমার কেবিনের একটা জানালা ছিল ওয়ার্ডের দিকে। আমি ওদের রাত 1টার পরে আসতে বললাম। আরও বললাম খালেক নেওয়াজ, কাজী গোলাম মাহবুব, আরও কয়েকজন ছাত্রলীগ নেতাকে খবর দিতে। দরজার বাইরে আইবিরা পাহারা দিত। রাতে অনেকে ঘুমিয়ে পড়েছে। তখন পিছনের বারান্দায় ওরা 5-7 জন এসেছে। আমি অনেক রাতে একা হাঁটাচলা করতাম। রাতে কেউ আসে না বলে কেউ কিছু বলতো না। পুলিশরা চুপচাপ পড়ে থাকে, কারণ জানে আমি ভাগবো না। গোয়েন্দা কর্মচারী একপাশে বসে ঝিমায়। বারান্দায় বসে আলাপ হলো এবং আমি বললাম সর্বদলীয় সংগ্রাম পরিষদ গঠন করতে। আওয়ামী লীগ নেতাদেরও খবর দিয়েছি। ছাত্রলীগই তখন ছাত্রদের মধ্যে একমাত্র জনপ্রিয় প্রতিষ্ঠান। ছাত্রলীগ নেতারা রাজি হলো। অলি আহাদ ও তোয়াহা বলল যুবলীগও রাজি হবে। আবার ষড়যন্ত্র চলছে বাংলা ভাষার দাবিকে নস্যাৎ করার। এখন প্রতিবাদ না করলে কেন্দ্রীয় আইনসভায় মুসলিম লীগ উর্দুর পক্ষে প্রস্তাব পাশ করে নেবে। নাজিমুদ্দিন সাহেব উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার কথাই বলেন নাই, অনেক নতুন নতুন যুক্তিতর্ক দেখিয়েছেন। অলি আহাদ যদিও আওয়ামী লীগ ও ছাত্রলীগের সদস্য হয় নাই, তবুও আমাকে ব্যক্তিগতভাবে খুবই শ্রদ্ধা করত ও ভালোবাসত। আরও বললাম খবর পেয়েছি আমাকে শীঘ্রই আবার জেলে পাঠিয়ে দিবে, কারণ আমি নাকি হাসপাতালে বসে রাজনীতি করছি। তোমরা আগামীকাল রাতেও আবার এসো। আরও 2-1 ছাত্রলীগ নেতাকে আসতে বললাম। শওকত মিয়া ও কয়েকজন আওয়ামী লীগ কর্মীকেও দেখা করতে বললাম। পরের দিন রাতে 1-1 করে অনেকেই আসলো। সেখানেই ঠিক করা হলো আগামী 21শে ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা দিবস পালন করা হবে এবং সভা করে সংগ্রাম পরিষদ গঠন করতে হবে। ছাত্রলীগের পক্ষ থেকেই রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের কনভেনর করতে হবে। ফেব্রুয়ারি থেকেই জনমত সৃষ্টি করা শুরু হবে। আমি আরও বললাম আমিও আমার মুক্তির দাবি করে 16ই ফেব্রুয়ারি থেকে অনশন ধর্মঘট শুরু করব। আমার 26 মাস জেল হয়ে গেছে। আমি একথাও বলেছিলাম মহিউদ্দিন জেলে আছে, আমার কাছে থাকে। যদি সে অনশন করতে রাজি হয় তবে খবর দেব। তার নামটাও আমার নামের সাথে দিয়ে দিবে। আমাদের অনশনের নোটিশ দেওয়ার পরই শওকত মিয়া প্যাম্পলেট ও পোস্টার ছাপিয়ে বিলি করার বন্দোবস্ত করবে। 2 দিন পরেই দেখলাম একটা মেডিকেল বোর্ড গঠন করে আমাকে এক্সামিন করতে এসেছে। তারা মত দিলেন আমি অনেকটা সুস্থ, এখন কারাগারে বসেই আমার চিকিৎসা হতে পারে। সরকার আমাকে ঢাকা জেলে পাঠিয়ে দিলেন ভালোভাবে চিকিৎসা না করে। আমি জেলে এসেই মহিউদ্দিনকে সকল কথা বললাম। মহিউদ্দিনও রাজি হলো অনশন ধর্মঘট করতে। আমরা 2 জনে সরকারের কাছে 1 ফেব্রুয়ারি দরখাস্ত পাঠালাম। যদি 15ই ফেব্রুয়ারির মধ্যে আমাদের মুক্তি দেয়া না হয় তাহলে 16ই ফেব্রুয়ারি থেকে অনশন ধর্মঘট করতে শুরু করব। 2খানা দরখাস্ত দিলাম। আমাকে যখন জেল কর্তৃপক্ষ অনুরোধ করল অনশন ধর্মঘট না করতে, তখন আমি বলেছিলাম 26-27 মাস বিনা বিচারে বন্দি রেখেছেন, কোনো অন্যায়ও করি নাই। ঠিক করেছি জেলের বাইরে যাব, হয় আমি জ্যান্ত অবস্থায় না হয় মৃত অবস্থায় যাব। আইদার আই উইল গো আউট অফ দ্য জেল অর মাই ডেড বডি উইল গো আউট। তারা সরকারকে জানিয়ে দিল বাহিরে খবর দিয়েই এসেছিলাম এই তারিখে দরখাস্ত করব। বাইরে সমস্ত জেলায় ছাত্রলীগ কর্মীদের ও যেখানে যেখানে আওয়ামী লীগ ছিল সেখানে খবর পাঠিয়ে দিয়েছিল। সামান্য কয়েকটা জেলা ছাড়া আওয়ামী লীগ তখনও গড়ে ওঠে নাই, তবে সমস্ত জেলায় আমার ব্যক্তিগত বন্ধু ও সহকর্মী ছিল। এদিকে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদও গঠন করা হয়েছে। 21শে ফেব্রুয়ারি দিনও ধার্য করা হয়েছে।
কারণ ওই দিনই পূর্ব বাংলার আইনসভা বসবে। কাজী গোলাম মাহবুবকে সংগ্রাম পরিষদের কনভেনর করা হয়েছিল। 1948 সালে ছাত্ররা এককভাবে বাংলা ভাষার দাবির জন্য সংগ্রাম করেছিল। এবার আমার বিশ্বাস ছিল জনগণ এগিয়ে আসবে, কারণ জনগণ বুঝতে শুরু করেছে যে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করতে পারলে তাদের দাসত্বের শৃঙ্খল আবার পড়তে হবে। মাতৃভাষার অপমান কোনো জাতি সহ্য করতে পারে না। পাকিস্তানের জনগণের শতকরা 56 জন বাংলা ভাষাভাষী হয়েও শুধুমাত্র বাংলাকে রাষ্ট্রভাষা বাঙালিরা করতে চায় না। তারা চেয়েছে বাংলার সাথে উর্দুকেও রাষ্ট্রভাষা করা হোক, তাতে আপত্তি নাই। কিন্তু বাঙালির এই উদারতাই অনেকে দুর্বলতা হিসেবে গ্রহণ করে নিয়েছে। এদিকে বাঙালিরা অনুভব করতে শুরু করেছে যে তাদের উপর অর্থনৈতিক দিক দিয়ে ব্যবসা বাণিজ্য, সরকারি চাকরিতেও অবিচার চলছে। পশ্চিম পাকিস্তানের করাচিতে রাজধানী হওয়াতে বাঙালিরা সুযোগ সুবিধা হতে বঞ্চিত হতে শুরু করেছে। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবি এবং শেষ পর্যন্ত সর্বদলীয় গ্র্যান্ড ন্যাশনাল কনভেনশনে স্বায়ত্তশাসনের দাবি করায় বাঙালিদের মনোভাব ফুটে উঠেছে। পূর্ব বাংলার মুসলিম লীগ নেতারা যতই জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছিলেন, ততই পশ্চিম পাকিস্তানের কোটারি ও আমলাতন্ত্রের উপর নির্ভর করতে শুরু করেছেন ক্ষমতায় থাকার জন্য। খাজা নাজিমুদ্দিন ও জনাব নুরুল আমিন জনগণকে ভয় করতে শুরু করেছেন। সেই জন্য টাঙ্গাইল উপনির্বাচনে পরাজিত হওয়ার পরে অনেকগুলো আইনসভার সদস্যের পদ খালি হওয়া সত্ত্বেও উপনির্বাচন দিতে সাহস পাচ্ছিলেন না। জনগণের আস্থা হারাতে শুরু করেছিল বলে আমলাতন্ত্রের উপর নির্ভরশীল হয়ে পড়েছিল মুসলিম লীগ নেতারা। তখন পূর্ব বাংলার চিফ সেক্রেটারি ছিলেন জনাব আজিজ আহমদ। তিনি বুদ্ধিমান এবং বিচক্ষণ ছিলেন, কাজকর্ম খুব ভালো বুঝতেন, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসাবেই কাজ করতেন। হামিদুল হক চৌধুরী সাহেবের বিরুদ্ধে পোডো মামলায় সাক্ষী হিসাবে তিনি স্বীকার করেছিলেন তিনি মন্ত্রীদের কাজকর্ম সম্বন্ধে ফাইল রাখতেন এবং কেন্দ্রীয় সরকারকে সে ব্যাপারে খবর দিতেন। হামিদুল হক চৌধুরী সাহেব মন্ত্রিত্ব ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, কিন্তু তার সহকর্মীরা ক্ষমতায় ছিলেন। তারা সাহস পেলেন না কোনো ব্যবস্থা গ্রহণ করতে। আজিজ আহমদের ব্যক্তিত্বের সামনে অনেকে কথা বলতেও সাহস পেতেন না। মুসলিম লীগ সরকার জনমত যাতে তাদের দিকে থাকে তার চেষ্টা না করে ঝাঁপিয়ে পড়েছিল আওয়ামী লীগ এবং বিরুদ্ধ মতবাদের কর্মী ও নেতাদের উপর। যে কোনো অজুহাতে নিরাপত্তা আইন ব্যবহার করতে শুরু করেছিল।